আর এবার শুরুতে নজর রাখতে হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে। আজই কি গ্রেফতার করা হতে পারে রিয়া চক্রবর্তীকে? সম্ভাবনা জোরালো হচ্ছে, কারণ গতকালের পর আজও এনসিবির মুখোমুখি রিয়া চক্রবর্তী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি प्रशांत पांडे। प्रशांत जी, क्या अपडेट है? जी बिल्कुल, देखिए सवेरे से जो है रिया से पूछताछ चल रही है एनसीबी के दफ्तर में, और जिस तरह से कल सबसे पहले इनिशियल इन्वेस्टिगेशन के जो पार्ट थे उसे कंप्लीट किया गया और रिया से प्रॉपरली उस बयान पर सिग्नेचर्स लिए गए हैं। अब जो है हमें उम्मीद है कि कुछ समय बाद इस मामले में गिरफ्तार सैमुअल मिरिंडा, साथ ही साथ उसके भाई सौविक और दीपेश, इन तीनों को रिया के सामने बिठाकर क्रॉस वेरिफिकेशन किया जाएगा। और बहुत ज्यादा संभव है कि अगर उसमें ये मिला कि जो जवाब रिया की तरफ से तमाम सवालों के दिए गए हैं तो अगर मैच नहीं खाते हैं तो रिया की गिरफ्तारी बिल्कुल संभव है, और गिरफ्तारी करने के बाद फिर से एनसीबी इस मामले में उनकी रिमांड मांगेगी। জি শুক্রিয়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরুণিমা দে। অরুণিমার কাছে চলে যাব। অরুণিমা, গতকালও আমরা যেমনটা দেখলাম যে প্রায় 6 ঘন্টা ধরে ম্যারাথন জেরা করা হয় রিয়া চক্রবর্তীকে, এবং তারপর আজ আবারও ইতিমধ্যে এনসিবির জেরার মুখোমুখি রিয়া চক্রবর্তী। সেক্ষেত্রে আজকে মূলত এনসিবির ফোকাসে কি রয়েছে, সূত্র মারফত কি জানতে পারছো? দেখো তার প্রথমে আমি যেটা বলতে চাইবো, কালকে আমরা যেরকম দেখেছিলাম রিয়া চক্রবর্তীর বাড়িতে সমন দিতে গিয়েছিল এনসিবি, এবং তিনি বেশ অনেকটা ডিলে করেন। তিনি অনেকটা সময় নেওয়ার জন্য নিজে যান সেখানে এনসিবি হেডকোয়ার্টার্সে, বলেন এনসিবি আধিকারিকদের সাথে তিনি যাবেন না। কিন্তু আজকে একেবারে বিপরীত ঘটনা আমরা দেখি। আজকে 9:30টার সময় তিনি পৌঁছে যান এনসিবি হেডকোয়ার্টার্সে। তার সময় ছিল 10:30টা, তিনি আগেই চলে যান সেখানে। এবং কালকে কিন্তু বেসিক কোয়েশ্চেন যেগুলো, তার মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ ছিল কিনা, এবং তিনি কতটা তিনি মাদক নিতেন কিনা, তার মেডিকেল হিস্ট্রি কি, তাকে একা বসিয়ে জেরা করা হয়েছে। আজকে আমাদের প্রশান্ত যেরকমটা বললো সেরকমই ক্রস ইন্টারোগেশন হবে। সৌভিকের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হতে পারে, এবং সৌভিকের পাশাপাশি স্যামুয়েল মিরান্ডা, জায়েদ এবং বাসিত, যারা ধরা পড়েছে ড্রাগ পেডলিং চক্রের ব্যবসায়ী হিসেবে, তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞেস করা হতে পারে। কারণ প্রত্যেকেই অভিযোগের তীর কিন্তু রিয়ার দিকে, রিয়ার নির্দেশেই তারা এই কাজ করতেন বলে জানিয়েছে এনসিবি কর্তাদের। অন্যদিক থেকে আরেকটি তথ্য তোমায় দিতে চাইবো, এনসিবি জেরার মুখে কিন্তু রিয়া বলছেন যে সুশান্ত এবং তার বন্ধুদের জন্যই এই মাদক ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতেন, যোগাযোগ রাখতেন তিনি। আবারও সুশান্তকেই সুশান্তের দিকেই অভিযোগের তীর ছুড়ে দিচ্ছেন রিয়া। সুশান্তের দিকেই তিনি পুরো দোষ চাপাচ্ছেন এবং আঙুল তুলছেন তার দিকেই পায়। অরুণিমা, একেবারে পাশাপাশি আরো একটা বিষয় যে এইমস এর বিশেষজ্ঞরা এবার সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে। কেন, কোথায় প্রশ্ন, অরুণিমা? দেখো পায়েল, এখানে দুটো ভাগ আছে। একটা হচ্ছে এইমস এর তরফ থেকে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে। প্রথম কথা, ময়না তদন্তটা ইনকমপ্লিট, সম্পূর্ণ নয়। তার কারণ সেখানে মৃত্যুর সময়টা পর্যন্ত লেখা নেই। সুশান্তের ঘাড়ের কাছে একটা ক্ষত পাওয়া গেছে, এবং সুশান্তের শরীরে বেশ কিছু ছুঁচের চিহ্ন রয়েছে। তার গলার কেউ যদি ফাঁসি দেয়, কেউ যদি ঝুলন্ত অবস্থায় মারা যায়, তার গলার হাড় ভাঙা যায়, সেরকম কোনো ইনজুরি নেই সুশান্তের। বেশ কিছু প্রশ্ন রয়েছে। অন্যদিক থেকে হিউম্যান রাইটস কমিশন থেকে কিন্তু বারবার এই প্রশ্ন করা হচ্ছে, রিয়া চক্রবর্তী মর্গে কি করছিলেন যখন সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্ত চলছিল। তারাও একটা লিখিত ডিটেইলড একটা জাস্টিফিকেশন চেয়েছেন। দুদিক থেকে কিন্তু কুপার হাসপাতাল এখন প্রশ্নের মুখে। একেবারে অরুণিমা, আমাদের সঙ্গে থাকো। সন্দীপ সিং, আমরা প্রথম থেকেই দেখেছি যে বারবার সুশান্ত সিং মৃত্যু তদন্তে যখন শুরু হয়েছে তারপর থেকেই তার নামটা ঘুরে ফিরে এসেছে, এবং 14ই জুন আমরা বারবার তাকে সক্রিয় থাকতে দেখেছি। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট পরে সুশান্ত মৃত্যু মামলায় অবশেষে মুখ খুললেন এই সন্দীপ সিং। मैं मीतू दीदी को लेके लॉकडाउन के वक्त पे कूपर हॉस्पिटल में पहुंचा और गाड़ी से नीचे उतरा तो एक हवलदार ने मुझसे पूछा कि संदीप सिंह कौन आए, क्योंकि वो लोग मेरे मोबाइल पे फ़ोन करते कि आप पहुंचिए जल्दी, आप और एक परिवार का सदस्य। तो जब मैं वहाँ पहुँचा तो मेरी गलती ये हो गई कि मैंने चिल्लाया नहीं ज़ोर से कि हाँ मैं हूँ संदीप सिंह, या मैं अपना मास्क निकाल के नहीं बोला मैं हूँ संदीप सिंह। मैंने सिर्फ ऐसा कहा, और वो मुझे अंदर लेके और मीतू दीदी को लेके चले गए। तो इसमें क्या गुनाह कर दिया? किसी दोस्त के फैमिली को ऐसे समय पे सपोर्ट करते वक्त क्या मुझे मेरा बॉडी लैंग्वेज, मेरा जेस्चर, मेरी आंख, मेरी थम्सअप का क्या लोग मायने निकालेंगे, ये सोचता फिरूंगा मैं? या उस सिचुएशन पे फैमिली के साथ खड़े रह के, जो अकेली थी उस समय, फैमिली कोई चंडीगढ़ में थी, कोई दिल्ली में थी, कोई यूएस में थे, कोई पटना में थे।
সন্দীপ সিং এর এবার জবাব শুনলাম, আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণিমা। অরুণিমা, আমরা দেখেছি যে শুরুতেই যেমনটা বললাম যে 14 জুন সন্দীপ সিং কে সব থেকে বেশি সক্রিয় ক্যামেরা বন্দী হয়েছে, তার থামস আপ দেখানো থেকে শুরু করে বা অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে তার কথা বলা। সেক্ষেত্রে সন্দীপ সিং কেন সুশান্ত মৃত্যু তদন্তে এই নামটা বারবার করে শোনা যাচ্ছে, কেন এই নামটা উঠে আসছে? দেখো পায়েল, তোমার যদি মনে থাকে, তুমি একটু যদি রিকল করে দেখো, তুমি বুঝতে পারবে সন্দীপ সিং সেই ব্যক্তি যে প্রথম পৌঁছায় সুশান্তের বাড়িতে। এখানে অন্যদিক থেকে আরেকটা প্রশ্ন, তিনি নিজেই বলছেন গত 1 বছর ধরে সুশান্তের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তাহলে সুশান্ত মারা গিয়েছে এই খবরটা তিনি সবার আগে পেলেন কিভাবে? যদি পেয়েও থাকেন, যার সঙ্গে 1 বছর যোগাযোগ নেই, সেখানে সবার আগে তিনি চলে এলেন এবং তিনি মোটামুটি জায়গাটার নেতৃত্ব নিয়ে ফেললেন, সেইটা কিভাবে? এবং মিতুর সঙ্গে তাকে সারাক্ষণ দেখা গেছে সুশান্তের দিদি, কিন্তু পরিবারের কেউ তাকে চেনে না। সেক্ষেত্রে হঠাৎ তিনি এত ক্লোজ হয়ে উঠলেন কেন? এবং যদি কুপার হাসপাতালে 15 তারিখ তুমি দেখো, সেখানে দেখবে রিয়া চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সিং কথোপকথন করছেন, কিন্তু রিয়া একদিকে বলেছে সন্দীপ সিংকে চেনেন না এবং সন্দীপ সিং এরও বক্তব্য তিনি রিয়াকে চেনেন না। সেক্ষেত্রে এবারে সেটাও হচ্ছে কি করে? এবং যে মর্গে ছিল, যে রিয়াকে ভেতরে নিয়ে গেছেন, সেই ব্যক্তি কিন্তু বলেছে সন্দীপ সিং এসে বলেছিল যে রিয়া আসছেন, সেই প্রশ্নটাও রয়েছে। সেক্ষেত্রে তিনি এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন কেন? যদি সন্দীপ সিং কিছুই না করে থাকেন, তাহলে মিডিয়ার সামনে আসছিলেন না, তিনি প্রকাশ্যে আসছিলেন না। তাকে যখন ডাকা হলো ডিআরডিও গেস্ট হাউসে, সিবিআই যখন জেরা করলো, তারপরে নিজের কথাটা বললেন তিনি। অরুণিমা, তুমি বললে যে সন্দীপ তিনি তার কথাতেই নাকি যখন সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্ত বা মর্গে তাকে নিয়ে যাওয়া হয়েছিল রিয়া চক্রবর্তীকে, কিন্তু এখানে সুশান্ত সিং রাজপুতের বন্ধু, যার সঙ্গে কোনো রকম 1.5 বছর ধরে যোগাযোগ ছিল না, সেই সন্দীপ সিং তিনি বলছেন নাকি রিয়া চক্রবর্তীকে তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, তাকে চেনেন না। একবার শুনুন তার বক্তব্য, তারপরে আবার প্রতিনিধির কাছে যাব। रही बात रिया की, तो रिया ने इंटरव्यूज दिए हैं थोड़े दिन पहले, जहां उनसे खुद पूछा गया है कि क्या आप संदीप सिंह को जानती थी। उन्होंने साफ साफ इनकार कर दिया है, क्योंकि हम कभी मिले ही नहीं है, मेरे पास नंबर ही नहीं है उनका, हमने कभी देखा ही नहीं एक दूसरे को, कभी बात ही नहीं किया है, तो मैं कहां से उनको जानूंगा, पहचानूंगा या मिलूंगा। অরুণিমা, সন্দীপ সিং তিনি বললেন তিনি চেনেন না, জানেন না, কোনো যোগাযোগ নেই। তাহলে সন্দীপের কথায় কোথাও একটা তো অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে কি বারবার করে? অরুণিমা, এখন প্রায় দুজনের কথাতেই তো অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ রিয়া চক্রবর্তীও বলেছেন তিনি সন্দীপ সিংকে চেনেন না এবং সন্দীপ সিংও বলছেন তিনি রিয়া চক্রবর্তীকে চেনেন না। তাহলে 15 তারিখ তাদের কথোপকথন, তাদের একসাথে দেখা গিয়েছে, তারা ক্যামেরা বন্দী হয়েছেন, ফ্রেম বন্দী হয়েছেন, সেটা কিভাবে ঘটলো এই প্রশ্নটা আছেন। এবং দ্বিতীয় কথা, তর্কের খাতিরে যদি ধরে নিই যে একে অপরকে তারা চেনেন না, কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শ্মশানে কারা কারা থাকবেন সেই তালিকা, 20 জনের তালিকা কিন্তু তৈরি করেছিলেন সন্দীপ সিং। তিনি অ্যালাউ করেছিলেন কে আসবেন কে আসবেন না, সেখানে রিয়া চক্রবর্তীকে অ্যালাউ তিনি করলেন না। সেক্ষেত্রে তিনি আগে শ্মশানে তিনি যেতে দিলেন না, মর্গে তিনি ঢুকতে দিলেন কি করে, এই প্রশ্নও আসছে। এবং সেক্ষেত্রে অনেক জায়গায় অসঙ্গতি রয়েছে, এইগুলো খতিয়ে দেখতে হবে। এবং ইন্ডাস্ট্রির কেউ চেনে না সন্দীপ সিংকে, মানে ইন্ডাস্ট্রির কেউ বলছেন যে সুশান্তের সঙ্গে সন্দীপ সিং এর যে ঘনিষ্ঠ সম্পর্ক কেউ দেখেননি, সুশান্তের কোনো বন্ধু জানেন না, পরিবারের কেউ জানেন না, রিয়া পর্যন্ত বলছেন তিনি জানেন না। তাহলে সন্দীপ সিং কোথা থেকে এলেন, কিভাবে ঘনিষ্ঠ হলো, তার লিঙ্ক নিয়ে যথেষ্ট প্রশ্ন। একেবারে এই লিঙ্কগুলো এবার কিন্তু মেলানো দরকার রয়েছে। পাশাপাশি সন্দীপ সিং তিনি আরো বলেছেন যে তার সঙ্গে মাদক পাচারের কোনো যোগ নেই, দাবি করছেন তিনি। কি বলছেন শুনুন তার বক্তব্য। इस आरोप पे मैं ये कहूंगा कि मैं वो इंसान हूं जो सिगरेट नहीं पीता है, आज तक नहीं पिया हूं, अल्कोहल का एक बूंद कभी जिंदगी में नहीं पिया हूं, और मुझे आप लोगों ने ड्रग पेडलर भी बना दिया, मॉरिशस का केस भी लगा दिया, मेरे थम्सअप को भी गलत पकड़ लिया, मेरी आंखों में आंसू नहीं था उसको पकड़ लिया, हर चीज गलत। क्यों, कहां से ड्रग पे, एक प्रूफ बताइए, एक प्रूफ। অরুণিমা, শুনলে সন্দীপের বক্তব্য। একেবারেই তাই পায়েল, এখানে মাদক যোগ সন্দীপ সিং এর রয়েছে কি নেই সেটা যথেষ্ট তদন্ত সাপেক্ষ। সেখানে সিবিআই এনসিবি রয়েছে তদন্ত করার জন্য, কিন্তু সুশান্তের জীবনে তার আশা, সুশান্তের জীবনে এতটা জুড়ে থাকা যে দাবি করছেন সন্দীপ সিং, সেইটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা কিভাবে সম্ভব সেটা যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এই বিষয় নিয়ে পায়েল। ঠিক, ধন্যবাদ অরুণিমা। ওয়াই স্তরের নিরাপত্তা কেন্দ্রের
আমরা এর আগেও দেখেছি যে কঙ্গনা এবং শিবসেনা চাপানোতর তুঙ্গে পৌঁছয় এবং এরই মাঝে কঙ্গনাকে ওয়াই স্তরের নিরাপত্তা কেন্দ্রের আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি शंकर आनंद। शंकर जी, क्या जानकारी है? देखिए, कंगना रनावत जिस तरह से बॉलीवुड के अंदर में कई ऐसे बड़े मसले हैं, उन तमाम मसलों पर जिस तरह से आवाज उठा रही है पिछले काफी समय से, लगातार इसी बात के मद्देनजर एक तरह से कहा जा सकता है कि कुछ राजनेता इनके विरोध में खड़े हुए और जिस तरह से लगातार कुछ दिनों से इनके खिलाफ, कंगना रनावत के खिलाफ जो बयानबाजी हो रही है, शायद ये उसी का तकाजा है। और जिस तरह से कंगना रनावत को एक डर था और उसके मसले पर जिस तरह से बकायदा एक बड़े राजनेता ने जिस तरह से इनके खिलाफ एक धमकी दिया था, तो हो सकता है इसी बात का तकाजा है कि इन्होंने सुरक्षा व्यवस्था की मांग की और इस मामले पर कल भी बकायदा कंगना रनावत ने हिमाचल प्रदेश के मुख्यमंत्री उनके साथ में विशेष तौर पे एक अपील की थी, उनसे बातचीत की थी और शायद इसी का तकाजा है कि उनको वाई कैटेगरी की जो सुरक्षा व्यवस्था वो दी गई और गृह मंत्रालय के द्वारा जो वाई कैटेगरी की सुरक्षा व्यवस्था दी गई है, इसका खुद उन्होंने कंगना रनावत ने इस मामले में केंद्रीय गृह मंत्रालय का शुक्रिया अदा किया है। और जिस तरह से अगर बात करें शिवसेना नेता संजय राउत के द्वारा जिस तरह से एक आपत्तिजनक शब्दों का प्रयोग किया गया और उसके बाद में ये भी कहा गया कि वो दिल्ली में अगर मुंबई आती है तो उसको देखा जाएगा, तो इस मामले पर भी राजनीति कंगना रनावत का जवाब आया और उन्होंने कही इस मामले ट्वीट करते हुए कही कि वो मुंबई जरूर आएगी, अब मुंबई उनकी कर्मभूमि है। और इस मामले में जिस तरह से मुंबई पुलिस पे भी उन्होंने एक सवाल उठाया, कंगना रनावत ने एक वीडियो ट्वीट करते हुए कहा कि मैं मुंबई पुलिस की तारीफ करते पहले थकती नहीं थी, लेकिन अब जिस तरह से पालघर मॉब लिंचिंग मसले पर मुंबई पुलिस की जो एक भूमिका है वो काफी संदिग्ध है, अब वो मुंबई पुलिस इस मामले पर चुप क्यों है। तो इस तरह के सवाल उठाने के बाद कहीं कहीं एक मसला अब उसकी सुरक्षा व्यवस्था का भी बन रहा था और इस मामले पर कंगना खुद इस मामले को ध्यान में रखते हुए कहीं लगातार ट्वीट कर रही है। तो एक तरह से कहा जा सकता है कि कंगना रनावत अपने बयानों के चलते पिछले कुछ समय से काफी चर्चा में है। और सुशांत राजपूत की बात करें तो सुशांत राजपूत के मामले पर जिस तरह से कई बड़े सवाल खड़ा है, चाहे बात करें तफ्तीश की बात करें, मुंबई पुलिस के इन्वेस्टिगेशन की बात करें या इस मामले पर मुंबई में खासकर बॉलीवुड के जो के कई अभिनेता, डायरेक्टर, प्रोड्यूसर के द्वारा जिस तरह से नशे का सेवन किया जाता है, उस मामले पे बात करें तो जिस तरह से बॉलीवुड के साथ में ड्रग्स का एक कनेक्शन जुड़ता जा रहा था, इस मामले पर उसने आवाज उठाया। तो कहीं न कहीं अब ये मसला बड़ा होता जा रहा दिख रहा है और इसी मामले के ध्यान में रखते हुए इसकी सुरक्षा व्यवस्था को बढ़ाने का निर्णय केंद्रीय गृह मंत्रालय के द्वारा लिया गया है। शुक्रिया। জল সংকটের অভিযোগ কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত ১৫ দিন ধরে সমস্যা আরো প্রকট হয়েছে। জল সংকটের অভিযোগে জেরবার ৯৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে, সেখানে ১৫ দিন ধরে সমস্যা আরো বেড়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। কথা বলবো, রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ শাহ। বিশ্বজিৎ, কি অভিযোগ এবং অভিযোগ নিয়ে কি বলছে পুরসভা? দেখো, কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর সহ নেতাজি নগরের বিস্তীর্ণ এলাকা, সেখানে এই জলের কষ্ট দীর্ঘদিনের। তবে যে গার্ডেন নিচের জল এলাকার বাসিন্দারা পেতেন না, সেই গার্ডেন নিচের জল তারা পেতে শুরু করেছিলেন যখন থেকে রানীকুঠির যে রিজার্ভার, সেই রিজার্ভার হয়। তবে কিছুদিন হলো তারা সেই জল খুবই অল্প সময়ের জন্য পাচ্ছেন এবং যে জল পাচ্ছেন সেটাও পর্যাপ্ত নয়, এমনটাই অভিযোগ। বাসিন্দারা জানাচ্ছেন যে 10 থেকে 20 মিনিট, কখনো আধ ঘন্টা, খুব বেশি হলে সকালের দিকে জল থাকে, যেটা 6:30 থেকে প্রায় 9টা অবধি থাকার কথা যে জলের পরিষেবা, সেই জল তারা মাত্র 15 থেকে 20 মিনিট পাচ্ছেন, কখনো আধ ঘন্টা পাচ্ছেন। বিকেলের দিকে কোনোদিন জল আসে, কোনোদিন আসে না। অর্থাৎ যে জলের দুর্ভোগ, জলের সংকট, সেটা দীর্ঘদিন ধরে চলছে এবং এটা ক্রমশ বাড়ছে। গত 15 দিন ধরে এই সংকট আরও বেড়েছে। বাড়িতে বাড়িতে যে সমস্ত রিজার্ভার রয়েছে, সেই রিজার্ভারে জল পৌঁছচ্ছে না, কার্যতই জল কিনতে হচ্ছে পুরসভার কাছ থেকে এলাকার বাসিন্দাদের। এমনটাই করুণ অবস্থা এই এলাকার সূর্যনগর থেকে খানপুর থেকে নেতাজি নগর সর্বত্র। স্থানীয় যে এক্স কাউন্সিলর অর্থাৎ কোঅর্ডিনেটর ৯৮ নম্বর ওয়ার্ডের, তিনি জানাচ্ছেন যে বারবার এই অভিযোগের কথা তিনি জল বিভাগের বিভিন্ন আধিকারিককে যেমন জানিয়েছেন, তেমনি খোদ
পুরসভার পুরো প্রশাসক ফিরহাদ হাকিমকেও জানিয়েছেন। ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন যে এই যে পরিষেবা সেটা স্বাভাবিক করার জন্য যে প্রয়োজনীয় অর্থাৎ পদক্ষেপ আশ্বাস সেটা নেওয়া মিলেছে হবে। পুরসভার পক্ষ থেকে। বিশ্বজিৎ, সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। এখানে বহু সমস্যা, 6টার সময় যদি জল আসে আমাদের সমস্যা মিটে যায়। 9টা অবধি জল দিক আমাদের, 6টা দিয়ে 9টা অবধি 8 ঘন্টা থাকে, 8:30 অবধি, বাস তারপরে জল চলে যায়। দীর্ঘদিনের এই সমস্যাটা মিটছে, আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা মতন জল দেয়। অর্ধেক লোক জল পায়, অর্ধেক লোক জল পায় না। এটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি ডান্ডবন্ত হয়, এখানে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। এখানটা বিকালে জল আসে 15 থেকে 20 মিনিট অবধি দেয়। আমরা কাউন্সিলরকে জানিয়েছি, কাউন্সিলর মেয়রকে জানিয়েছেন, আমাদের ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার সমস্ত অফিসারদেরকে জানানো হয়েছে। এখানে কোনো কার্যকর করছেন না ওনারা।